আমাদের আশেপাশেই তো এমন কত জায়গা আছে তাই না? কত সব লোক কথা যা শুনলে কেমন যেন গা ছমছম করে ওঠে। আজ আমরা ঠিক তেমনই একটা জায়গার গল্প শুনব। একটা পুরনো পরিত্যক্ত রেল লাইনের গল্প, যেটা ওখানকার লোকেদের কাছে একটা আতঙ্কের অন্য নাম। চলুন এই কাহিনীর গভীরে ঢোকা যাক। আচ্ছা, গল্পটার শেষে যে কথাটা মাথায় আসে, চলুন সেটা দিয়ে শুরু করা যাক। কিছু জায়গা রাতে না যাওয়াই ভালো, কারণ এই পুরো কাহিনীটা শোনার পর এই একটা কথাই সবার আগে মনে আসবে। কিন্তু কেন, সেই উত্তরটাই আমরা খুঁজব। তো চলুন ফেরা যাক একদম গল্পের শুরুতে। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহর, আর তার কাছেই ছিল এই রেল লাইনটা, যার সাথে জড়িয়েছিল এক, বলা যেতে পারে, অন্ধকার ইতিহাস। একবার ভাবুন তো, চারপাশে ঘন জঙ্গল, লাইনের ধারে ভাঙা পাথরের টুকরো আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। রেল লাইনটা ছিল ঠিক সেই রকম, মানে দিনে হয়তো হাতে গোনা একটা দুটো ট্রেন যেত, কিন্তু রাত নামলেই জায়গাটা যেন একটা মৃত্যুপুরী হয়ে উঠত। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু নিকষ কালো অন্ধকার। বুঝলেন, ওখানকার লোকেদের কাছে ওটা বেরু একটা রেল লাইন ছিল না, ছিল একটা অভিশপ্ত রাস্তা। তাদের মুখে মুখে ঘুরত নানান কাহিনী। কেউ বলতো রাতে ওখান দিয়ে গেলে নাকি কেমন সব অদ্ভুত শব্দ শোনা যায়। আবার কেউ কেউ নাকি ছায়ার মতো কী সব মূর্তিও ঘুরতে দেখেছে। অনেক দুর্ঘটনারও সাক্ষী এই লাইনটা। তবে সবচেয়ে যে কাহিনীটা বেশি শোনা যেত, সেটা হলো এক তরুণীকে নিয়ে, যে নাকি এখানেই আত্মহত্যা করেছিল। আর লোকেদের বিশ্বাস, তারপর থেকে এই লাইনটা ভৌতিক হয়ে যায়। তো এই রকম একটা জায়গাতেই আমাদের গল্পের মূল চরিত্র সুব্রত এক রাতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেটা তার জীবনটাকে চিরদিনের মতো বদলে দেয়। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। সুব্রতর বয়স তখন বছর 20। এক বন্ধুর বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেছে। আর ওই বয়সে যা হয়, স্থানীয় লোকেদের সব বারণ, সব গল্প কানে না তুলে ও একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর জন্য সেই পরিত্যক্ত রেল লাইনটাকেই বেছে নিয়েছিল। সুব্রত যখন লাইনের উপর দিয়ে হাঁটছে, চারপাশটা একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক আর ওর নিজেরই জুতোর শব্দ। আর ঠিক তখনই হঠাৎ ও শুনতে পেল, ওর ঠিক পেছনেই যেন আরও একজোড়া পায়ের শব্দ আসছে। ঠক 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 ঠক, একদম স্পষ্ট, ঠিক যেন কেউ ওকে ফলো করছে। বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল সুব্রতর। ও সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো, কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পেল না। ও নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো এটা শুধুই ওর মনের ভুল, হয়তো হাওয়ার শব্দ, আর কিছু না। কিন্তু না, ওটা মনের ভুল ছিল না, কারণ পায়ের শব্দটা থামতেই যা শুরু হলো, সেটাই ছিল আসল ভয়। খুব কাছ থেকে ভেসে এলো একটা মেয়ের গলার ফিসফিসানি। স্পষ্ট শোনা যাচ্ছিল কেউ যেন ওর নাম ধরে ডাকছে, সুব্রত, সুব্রত। এবার আর এটাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়াটা সম্ভব ছিল না। তো এবার গল্পটা এমন একটা দিকে মন নিচ্ছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে। সেই অদৃশ্য উপস্থিতিটা এবার আর অদৃশ্য রইল না। সুব্রত যা দেখল তা হয়তো কল্পনারও বাইরে। সুব্রত যেই না ভয়ে দৌড় লাগাতে যাবে, ঠিক সেই মুহূর্তে ও কাঁধে একটা স্পর্শ অনুভব করল, একেবারে বরফের মতো ঠান্ডা একটা হাত। ও ভয় যেন জমে গেল, এতটাই ভয় পেয়েছিল যে পেছনে ঘুরে তাকানোর সাহসটুকু ওর ছিল না। আর ঠিক তখনই ওর চোখের সামনে যা ঘটল, মাত্র কয়েক ফুট দূরে রেল লাইনের ওপরেই ধোঁয়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে তৈরি হচ্ছে। লম্বা চুল, সাদা শাড়ি পরা এক নারীর মূর্তি, কিন্তু মুখটা ভয়ঙ্করভাবে অস্পষ্ট, যেন কুয়াশা দিয়ে ঢাকা। মূর্তিটা আস্তে আস্তে ওর দিকেই এগিয়ে আসছে, আর সেই ফিসফিস শব্দটা এবার যেন আরও কাছে চলে এলো। কোনো ভুল নেই, একদম স্পষ্ট। কেউ যেন ওর কানের পাশে মুখ নিয়ে এসে শীতল গলায় বলল, ফিরে যা। ব্যাস, ওই একটাই কথা। ভয়ের চোটে সুব্রতর চোখ ঝাপসা হয়ে এলো। ওর মনে হলো যেন পায়ের তলার মাটিটা দুলছে। এরপর আর ওর কিচ্ছু মনে নেই, সব অন্ধকার। তো সেই ভয়ঙ্কর রাতটা তো কেটে গেল, কিন্তু তারপর সকালে কি হল? সুব্রতর যখন জ্ঞান ফিরল, তখন এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে হলো ওকে। যখন জ্ঞান ফিরল, সুব্রত দেখল ও রেল লাইনের পাশে মাটিতে পড়ে আছে। সকাল হয়ে গেছে। কিছু স্থানীয় গ্রামবাসী ওকে দেখতে পেয়ে তুলে নিয়ে যায়। ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু ও কিভাবে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল তা কিছুই মনে করতে পারছিল না। গ্রামবাসীরাই ওকে ঘিরে ধরে যা বলার বলল। তাদের মুখে ভয় আর চোখে বিস্ময়। তারা ওকে বোঝালো, রাতে এই পথে কেউ আসে না ছেলে, এ পথ অভিশপ্ত। তারা ওকে সেই আত্মহত্যা করা মেয়েটার গল্পটা আবার শোনাল আর বলল, তুই যে বেঁচে ফিরেছিস, এটাই তোর ভাগ্য।
সুব্রতর শরীরে কোনো আঘাত লাগেনি ঠিকই, কিন্তু ওর মনে যে আঘাতটা লেগেছিল সেটা ছিল চিরস্থায়ী। চলুন দেখি সেই রাতের ঘটনা ওর জীবনে ঠিক কী প্রভাব ফেলেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, সুব্রতর গায়ে কিন্তু একটা আঁচড়ও লাগেনি, কিন্তু সেই ফিসফিস শব্দ, সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর চেহারা, এই স্মৃতিটা ওর মন থেকে কোনোদিনও মুছে যায়নি। সেই রাতের পর থেকে সুব্রত আর কোনোদিন রাতে একা বাড়ি থেকে বের হয় না। এখন বিশ্বাস করা বা না করাটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এমন কোনো পরিস্থিতিতে কেউ পড়ে, তাহলে কি সবকিছুর পেছনে বিজ্ঞানের যুক্তি দিয়ে ব্যাখ্যা খোঁজা সম্ভব, নাকি কিছু জায়গা সত্যি রাতে এড়িয়ে চলাই ভালো? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।